সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটা কি? 23 বছর 8টি বিরাট বিরাট টেলিস্কোপ সারা পৃথিবীতে, প্রায় 13,000 বিজ্ঞানী 23 বছর ধরে কাজ করে বার করলেন যে আমাদের গ্যালাক্সির কেন্দ্রেতে রয়েছে একটা ম্যাসিভ সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। বিশ্বের মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই, শক্তি স্ফুরণ হচ্ছে। এটা কি অবজার্ভ করা গেছে? না, সবই তাত্ত্বিক। এই যে প্রত্যেকটা গ্যালাক্সিকে আমরা দেখি, যে যে গ্যালাক্সিগুলো এক একটা সেফ রয়েছে এবং গ্যালাক্সিগুলোকে ঘিরে যে নক্ষত্রগুলো ঘুরছে, এই গ্যালাক্সিগুলোর সব কটারই সেন্টারে কি একটা একটা করে ব্ল্যাক হোল রয়েছে? খুব ভালো প্রশ্ন করেছেন। মানে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটা কি? আমাদের সূর্য, তার ভরকে যদি এক সূর্য ভর বলা হয়, এমন তারা আছে যারা 30, 35, 40, 50 সূর্য ভর হয়ে গিয়ে ব্ল্যাক হোল হয়ে গেছে, পাওয়া গেছে, খোঁজ পাওয়া গেছে। এবার যদি 1 লক্ষ কোটি গুণ সূর্যের ভর হয়, তাহলে মানে আনথিঙ্কেবল, ভাবা যায় না। এত বেশি শক্তি তার মধ্যে থাকবে, এত বেশি জিনিসকে নিজের দিকে টেনে আনবে যে তার থেকে প্রচণ্ড শক্তিশালী সমস্ত রশ্মি বেরোবে। তারা যদি অনেক দূরেরও সিগন্যাল হয় আমরা দেখতে পাবো। প্রথমে বলা হলো তাদের কোয়াসার্স, কোয়াসি স্টেলার রেডিও সোর্সেস, কেন মূলত রেডিও তরঙ্গদৈর্ঘ্যে প্রথম ধরা পড়লো, তারপরে সমস্ত তরঙ্গদৈর্ঘ্য ধরা পড়েছে। তখন তাদেরকে বলা হলো অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই, মানে একটা গ্যালাক্সি তার যে নিউক্লিয়াস কেন্দ্র, সে অঞ্চলে একটা অত্যন্ত শক্তিশালী কিছু কাজ করে চলেছে, সেটাকে থেকে বলা হলো সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। হিসাব টিসাব কষে দূরত্ব, ঔজ্জ্বল্য কতটা, কাছেপাশে জিনিস কীরকমভাবে পড়ছে বার করে, মানে এ তো একটা বা দুটো বা 10টা সূর্যের ভর নয়, কয়েক কোটি গুণ হতে পারে। আর সেটা আমাদের নিজস্ব যে গ্যালাক্সি আকাশগঙ্গা মিল্কি ওয়ে, তার মধ্যে একটা হতে পারে। কেন হতে পারে? বিজ্ঞানীরা দেখলেন আমরা যদি কেন্দ্রটাকে দেখতে চাই, সাদা চোখে দেখা যায় না, সাদা আলোতে দেখা যায় না, এত বেশি ধুলো আছে, চাপা পড়ে যায়। কিন্তু ইনফ্রারেড রেডিও তরঙ্গ দৈর্ঘ্য দেখা যায়। সেখানে একটা জায়গাকে ঘিরে, যেটাকে আমি দেখতে পাচ্ছি না, কয়েকটা তারা এত জোরে ঘুরছে তার চারপাশে, যে অত গতিবেগ, মানে তার মাধ্যাকর্ষণ শক্তি এত, তাকে আটকানোর জন্য গতিবেগ বেড়ে গেছে প্রচণ্ড। তার মানে ওই জায়গাটা কিছু আছে। যেহেতু স্যাজিটেরিয়াস কনস্টেলেশনে আমাদের মিল্কি ওয়ের সেন্টার ওই রকম জায়গা বলে, সেখানে বলা যায় স্যাজিটেরিয়াস এ স্টার, কেউ জানে না স্টার আছে কিনা, সেরকম একটা কিছু আছে। তারপরে দেখা গেল যখন আমরা অনেক ভালো ভালো ছবি পেতে শুরু করলাম, ওই কেন্দ্রীয় অঞ্চল থেকে বড় বড় স্ট্রিমার মানে এই গ্যাসের এরকম বড় বড় যেন শিখা উঠে আসছে কেন্দ্র থেকে, এবং কেন্দ্র থেকে এবং তারাও যেন কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। সেইখান থেকে, মানে এইখানে মনে রাখতে হবে যে শুধু দূরবীনে হয় না, 23 বছর 8টি বিরাট বিরাট টেলিস্কোপ সারা পৃথিবীতে, প্রায় 13,000 বিজ্ঞানী 23 বছর ধরে কাজ করে বার করলেন যে আমাদের গ্যালাক্সির কেন্দ্রেতে রয়েছে একটা ম্যাসিভ সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। তার ওজন কত? সূর্যের 46 লক্ষ গুণ। যাকে কেন্দ্র করে সূর্য ঘুরছে, যার একটা বাক্যে 1 গ্যালাকটিক ইয়ার বলে। সুতরাং সেই সেন্সের ব্ল্যাক হোলের যে চিন্তা ভাবনা, সেটারও একটা বিবর্তন ঘটেছে। এখন আমরা জানি ব্ল্যাক হোল আছে, কারণ 2015 সালে অনেক লক্ষ কোটি আলোকবর্ষ দূরে M87 মেসিয়ার বলে একজন ফরাসি বিজ্ঞানীর নামে, মেসিয়ার 87 বলে একটা বস্তু অনেকদিন আগে থেকে আবিষ্কৃত ছিল, কিন্তু সেটাও খুব উজ্জ্বল ছিল কেন্দ্রটা। তাকে দেখা শুরু করে দেখা গেল ওই যে বললাম দিক চক্রবালের যে ঘটনা, দিক চক্রবাল ইভেন্ট হরাইজন, এবং তার চারিদিকে এই চাকতি দেখা গেল। একেবারে কেন্দ্র চারিদিকে কালো, তার চারিদিকে একটা প্রচণ্ড উজ্জ্বল চাকতি, বোঝা গেল ব্ল্যাক হোল আছে। সুতরাং আবিষ্কার হলো, সেটা এটা ছড়িয়ে পড়লো সারা পৃথিবীতে, যে এখন বোঝা যাচ্ছে ব্ল্যাক হোল আছে। কিন্তু আছে বলেই যে বললাম যে কোনো প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে তা না।
কারণ তার ভেতরে কীরকমভাবে কাজ হয়, কী সূত্র কাজ করে, কী সমীকরণ কাজ Law করে, of সেটা physics নিয়ে কাজ করছে অনেকে এগুলো। আছে, ক্রুস্কাল জ্যাকারেস ডায়াগ্রাম বলে, বা আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু প্রশ্ন হলো, কিন্তু ব্ল্যাক হোল তো খেয়ে ফেলছে সব কিছুকে, আশেপাশে যে যাচ্ছে কোথায় সেগুলো। মনে রাখতে হবে চেয়ার টেবিল খাচ্ছে না। চেয়ার টেবিলকে যদি ব্ল্যাক হোলের কাছে আসে, এমনভাবে টান পড়বে চেয়ারের সামনের দিকটা এবং পেছনটার মধ্যে, যে স্প্যাগেটিফিকেশন বলে, যেন লম্বা একটা স্প্যাগেটির মতো হয়ে গিয়ে পুরো শক্তিতে ট্রান্সফর্ম হয়ে ভেতরে পড়বে। তাহলে প্রশ্ন হলো যে তাহলে তো ব্ল্যাক হোল বেড়েই চলেছে। এটা বিংশ শতাব্দীর শেষের দিকে হল, যদি বাড়তে থাকে, বাড়তে এমন বড় হবে, অনেক দূরে হলে একদিন পৃথিবীর কাছে আসবে, পৃথিবীকেও টেনে নেবে, তাহলে কি তাই হবে? তাই নেই। তখন স্টিফেন হকিংস, সবাই জানি তার নাম, তিনি বললেন ব্ল্যাক হোল থেকে শক্তি কিছুটা বেরোতেও পারে, সে এক পদ্ধতির মাধ্যমে। আমি এই মুহূর্তে তার মধ্যে যাচ্ছি না। হকিং ইভাপোরেশন বা হকিং রেডিয়েশন, তাতে বোঝা গেল না কিছুটা স্বস্তি নামা, সবাই খেয়ে ফেলতে পারে না, কিন্তু তবুও সব কিছু একটা ধোঁয়াশার মধ্যে ছিল। তখন প্রশ্ন উঠল, আচ্ছা এরকম কি হতে পারে যে ব্ল্যাক হোল সমস্ত কিছু খেয়ে নিচ্ছে শক্তি, এইবার মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই, শক্তি স্ফুরণ হচ্ছে। তাহলে এটা কি অবজার্ভ করা গেছে? না, সবই তাত্ত্বিক। ওকে, হ্যাঁ, স্ফুরণ হচ্ছে। তাহলে এমন কি হতে পারে যে ব্ল্যাক হোল তার ভেতরে নিয়ে গিয়ে এমন একটা জায়গা, স্পেস টাইম তৈরি করেছে, যেখানে গিয়ে অন্য জায়গা থেকে সেই শক্তি বেরিয়ে আসছে, ওয়ার্ম হোল। আমি আসতাম ওটাই। এই যে ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোল যে রাস্তাটা, সেটার একটা নাম আছে গাণিতিক, তাকে বলে আইনস্টাইন রোজেন ব্রিজ। এই ব্রিজের মতো। এবং মজার হচ্ছে, ওই ব্রিজের মধ্যে যদি আপনি ঢুকবেন না শক্তি, তাহলে আলোর গতিবেগের থেকে বেশি গতিবেগে যেতে পারবেন, তাকে বলা হয় ট্যাকিয়নস। তাহলে আলোর গতিবেগের থেকে আমি বেশি জুড়ে যাচ্ছি, তার মানে কি আমি ভবিষ্যৎ বুঝতে পারি। লোকের কনসেপ্ট হলো টাইম ট্রাভেল। মনে রাখতে হবে, ওরকম সোজা নয় ব্যাপারটা, এটা সবই তাত্ত্বিক। এখনও অবধি কেউ কোনোদিন ওয়ার্মহোল দেখেনি। এমনও কথা হয়েছে, মনে করুন আমাদের বিশ্বর যে স্থান কালটা, সেটা এরকম, আবার এরকম হতে পারে বেঁকে গিয়ে ঘুরে এলো। তাহলে এক জায়গা থেকে যদি একটা ব্ল্যাক হোল সৃষ্টি করে, সে কিন্তু ওই জায়গার মধ্যে এখান থেকে ওয়ার্মহোল বেরোবে। তাহলে কি হবে? সেখানে সব গুলিয়ে যাবে। আবার হতে পারে আমাদের এই মহাবিশ্বগুলো যদি একের সঙ্গে এক যোগাযোগ থাকে, যেটা নেই বলেই সবাই বিশ্বাস, তাহলে এক জায়গায় ব্ল্যাক হোল হয়ে অন্য জায়গায় ওয়ার্মহোলে বেরোবে। মানে বুঝতে পারছেন, এটা হচ্ছে অঙ্কের ম্যাজিক। স্যার আপনি একটা কথা বলুন, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী মাস টাইমকে কার্ভে, মানে শুধুমাত্র সময় নয়, স্থানকেও, মানে স্পেস এবং টাইম দুটোকেই বক্র করে দেয়, কার্ভ করছে। ঠিক আছে, এবার যদি মাস টাইমকে কার্ভ করে, তাহলে ব্ল্যাক হোল তো একটা মাস, মানে একটা তারার মৃত্যু ঘটে একটা ব্ল্যাক হোল হচ্ছে একটা কনসেন্ট্রেটেড মাস। তাহলে ব্ল্যাক হোল কিভাবে লাইটকে অ্যাট্রাক্ট করছে? আমি একটা কথা বলছি আপনাকে, এটা সিম্পল, আমি ব্ল্যাক হোলে যাচ্ছি না। মনে করুন একটা কাগজ, রাইট, এখানে আমি একটা লাইটের এলইডি লাগালাম, আলো সোজা পথে যায়, এখানে আপনি দেখতে পেলেন ওই তো এলইডিটা সোজা আমার দিকে আসছে, ঠিক আছে। এবার এটাকে আমি এরকম করে দিলাম, এলইডিটা জ্বললো, এর ওপর থেকে তো লাইটটা বেরোতে পারে না, ধরে নিন এটা স্পেস টাইম, এর মধ্যেই থাকতে হবে তাকে, তাহলে লাইটটা কি হলো, এরকম গিয়ে আমার চোখে এলো। আমি তো জানি যে আলো সোজা পথে যায়, আমি দেখব যখন আমার চোখে আসছে, তার মানে কল্পনা করব এরকম কোনো জায়গা থেকে আলোটা আসছে কিন্তু বেঁকে। এখানে হয়তো কোনো বস্তু আছে বলে স্থান এবং কালের বক্রতা হয়েছে, আলো বেঁকে গেছে। কিন্তু আমার মনে হবে এই আলোটা তো, আমি এলইডি লাইটটাকে এখানে দেখবো কিন্তু যেখানে কিচ্ছু নেই। তাহলে এই বক্রতা সৃষ্টির ফলে এবার কি বলা যাবে যে আলো নিজের গতিতে স্বাধীনতা নিয়ে চলছে? না, স্থান এবং কাল বক্র হলে সে তো স্থানের মধ্যেই থাকতে হবে, তাকে সে স্থান যেরকম বা কাল যেরকম বেঁকেছে আমাকেও বেঁকতে হবে, আলোকেও বেঁকতে হবে, বেঁকে যাচ্ছে। তাহলে মাসের সাথে এনার্জির একটা কানেকশন রয়েছে। ওই আর সবাই বাচ্চারা এখন এটা জানে, E=mc², রাইট। সুতরাং সেই শক্তি এবং ভর এই দুটো যেন পরস্পর একের সঙ্গে একাত্ম। একটা লেভেলের পরে আমরা বলি যে বস্তুর খুব একটা গতি নেই, তারা বস্তু মাস, আবার যার খুব আলোর গতি সে আলো শক্তি। কিন্তু
একে অন্যের পরিপূরকও শুধু নয়, যেন যোগ হয়ে পুরো বস্তু এবং শক্তি এই দুটোর সম্পর্কে আমাদের একটা ধারণা করে দেয়। কারণ আমরা জানি বস্তু থেকে শক্তি তৈরি হয়। অনেকে বললেন বাবা এত গভীর অঙ্ক কিছু না, অ্যাটম বোমে যাও না, অ্যাটম বোমে তো সেই থোরিয়াম প্লুটোনিয়াম ছোট্ট থেকে কত শক্তি তৈরি হচ্ছে। আবার শক্তি থেকে যে বস্তু তৈরি হয় সেটা কিন্তু প্রতিনিয়ত দেখা যায় না, কিন্তু কোনো গবেষণাগারে গেলে, আমাদের কলকাতায় শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স আছে, বিইসিসিতে আছে, সেখানে দেখতে পাবে কম্পিউটার স্ক্রিনে হঠাৎ শক্তি থেকে একটা বস্তু একটা অন্য বস্তু মানে অ্যান্টি ম্যাটার বেরিয়ে এসে ঘুরতে শুরু করেছে, ট্র্যাকগুলো দেখা যাবে। কারণ বস্তু থেকে শক্তি, শক্তি থেকে বস্তু। সুতরাং এটা হয় কখন, যখন দুটোই একই যেন অন্যের মানে গতিবেগ। সুতরাং সেই দিক থেকে এগুলো এখন প্রমাণিত, এগুলো নিয়ে কোনো নেই। সুতরাং ব্ল্যাক হোলের সম্পর্কে যে আলো আটকে দেয়, বেরোতে দেয় না, মানে আপনি আজকে এত সুন্দর গভীরভাবে যাচ্ছেন, আমার খুব ভালো লাগছে। মানে এই ধরনের একাডেমিক আলোচনা খুব একটা সাধারণত আমি সুযোগ পাই না। ব্ল্যাক হোলেরও আবার 3-4 রকমের ব্ল্যাক হোল আছে, রাইট? মনে করুন সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন সৈনিক, সে কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিলেন, তিনি ওই ট্রেঞ্চে বসে বসেই অঙ্ক কষতেন, কার্ল শোয়ার্জশাইল্ড। তিনি বললেন আমি কিন্তু নিউটনের সূত্র ধরে বার করে ফেলেছি এর সমীকরণ কীরকম হবে। কিন্তু সেই ব্ল্যাক হোলটা হচ্ছে স্থিতিশীল, মানে স্ট্যাটিক, নড়েও না, চড়েও না, ঘোরেও না, চুপচাপ বার করে ফেললেন। তার ইভেন্ট হরাইজন দিক চক্রবালের কতটা হবে, ঘটনা দিক চক্রবাল কতটা শক্তি থাকবে, সব কিছু বার করে। এবার বলি এরকম তো নাও হতে পারে। যদি আমরা জানি মহাবিশ্বের সব কিছু ঘূর্ণায়মান, যে ব্ল্যাক হোল ঘোরে, তাহলে কী হবে? এবার ব্র্যান্ডন কার বলে একজন, তিনি একটা ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের সমীকরণ দিলেন, সেটা কিন্তু আগেরটা থেকে একেবারে আলাদা। এইবারে অনেকে বলল না দেখো ইলেকট্রিক চার্জও থাকতে পারে, তাহলে কি করবে? তাহলে ইলেকট্রিক চার্জ আছে এমন ব্ল্যাক হোল বার করতে হবে সমীকরণ, আবার ইলেকট্রিক চার্জ আছে অথচ ঘুরছে তারও বার করতে হবে, কার নয়মান ব্ল্যাক হোল। সুতরাং ব্ল্যাক হোলেরও অনেক লেভেল বলবা ধরন আছে। এখন এই সমস্ত নিয়ে অনেক গভীর কাজ হয়েছে, কিন্তু বললাম ওই শেষ মুহূর্তটা অধরা রয়ে গেছে, যে ব্ল্যাক হোলের ভেতরটায় সত্যি সত্যি কি হচ্ছে, যেখানে একটা স্পেকুলেটিভ অ্যাসপেক্ট বা ধারণা নিয়ে কথা বলা হয়। অঙ্ক কষে একটা লেভেল পর যাওয়া যায় না বলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। তাহলে এই যে প্রত্যেকটা গ্যালাক্সিকে আমরা দেখি, যে গ্যালাক্সিগুলোর এক একটা সেফ রয়েছে এবং গ্যালাক্সিগুলোকে ঘিরে যে নক্ষত্রগুলো ঘুরছে, এই গ্যালাক্সিগুলোর সব কটারই সেন্টারে কি একটা একটা করে ব্ল্যাক হোল রয়েছে যাকে কেন্দ্র করে? খুব ভালো প্রশ্ন করেছেন, মানে গুড। আমার ছোটবেলার পিএইচডির পড়াশোনার কথা মনে পড়ে যাচ্ছে। মূলত গ্যালাক্সি 3-4 রকমের হয়। মূলত হয় সর্পিল গ্যালাক্সি বা স্পাইরাল গ্যালাক্সি, যেটা একটা কেন্দ্র আছে, কেন্দ্রের চারিদিক থেকে এরকম যেন বাহুর মতো বেরিয়ে মনে হচ্ছে যেন ঘুরছে। আর যাকে বলে ডিম্বাকৃতি, ইলিপসয়েডাল গ্যালাক্সি, একেবারে পুরো ডিমের মতো মানে দেখতে ওরকম ডিমের মতো। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে তার বস্তু। স্পাইরাল গ্যালাক্সিতে তারা যেমন আছে, গ্যাসও আছে, কিন্তু ইলিপ্টিক্যাল গ্যালাক্সিতে তার গ্যাস খুব পাওয়া যায় না, সবই তারা। তার মানে গ্যাস ছিল, তার থেকে সব তারা হয়ে গেছে, তার মানে এদের বয়সটা একটু পুরনো। ওকে, আচ্ছা, এইবারে দেখা যায় কি একটা ডিম্বাকৃতি বা ইলিপ্টিক্যাল গ্যালাক্সির কেন্দ্রে, সেখানে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই বা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল পাওয়া যাচ্ছে। ওকে, কিন্তু সর্পিল গ্যালাক্সির মধ্যে তত পাওয়া যাচ্ছে না। তখন বললেন এদের কি আরো পার্থক্য আছে? তারপরে দেখা গেল আস্তে আস্তে যত প্রযুক্তি বাড়ছে, না সর্পিল গ্যালাক্সির মধ্যেও আছে, কিন্তু কিছু কিছু গ্যালাক্সির মধ্যে স্তিমিত, অত উজ্জ্বল নয়, কিছু কিছু গ্যালাক্সির মধ্যে অত্যন্ত উজ্জ্বল। সেই সূত্র ধরেই কিন্তু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে 46 লক্ষ সৌরভরের ব্ল্যাক হোল পাওয়া যায়। কেন? ওটা অতটা উজ্জ্বল নয়, যেন একটু ঝিমিয়ে আছে, আর কোথাও প্রচণ্ড উত্তেজিত হয়ে উত্তাপ ছড়াচ্ছে। অ্যাক্টিভ গ্যালাকটিক, নর্মাল গ্যালাক্সি। সেরকমভাবে দেখতে গেলে প্রায় সব গ্যালাক্সির কেন্দ্রেই একটা করে ব্ল্যাক হোল আছে, কেউ একটু ঘুমন্ত, কেউ একটু জাগন্ত, শুধু নয় রীতিমতো লাফালাফি করছে, যাকে ঘিরে তারাগুলো ঘুরছে। মানে ওই কেন্দ্রটাকে ঘিরে তারাগুলো ঘুরছে। শুধু ওইটার জন্য যে ঘুরছে তা নয়, কারণ গ্যালাক্সির কেন্দ্রে ঘনত্ব বেশি বলে তারাদের ভর বেশি, সুতরাং তার আকর্ষণীয় এটা হবে। যেমন আমাদের সূর্য, মানে তার দল বল ছানাপোনা নিয়ে, মানে যতগুলো গ্রহ উপগ্রহ আছে, 220 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে আমাদের গ্যালাক্সির কেন্দ্রের চারিদিকে ঘুরছে। এবং ঘুরছে, মজার করে এরকমভাবে ঘুরছে না, একটা এস ওয়েভ বলে সেইভাবে, আচ্ছা, প্রতি মানে 220 কিলোমিটার প্রতি সেকেন্ড
এক একবার ঘুরতে 20 লক্ষ বছর লাগবে, ঘুরে আসছে।